সন্ধ্যার মুখে আমি আমার হবু বর বিয়ের শপিং করে বাড়ি ফিরছিলাম। নিঝুম গলি, কেউ কোথাও নেই। হঠাৎ কয়েকজন ছেলে আমাদের সামনে এসে দাঁড়ায়। চিনতে বাকি রইল না ওরা কারা, আর ওরা কি চায়। হঠাৎ যা হলো আমাদের সাথে, সেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমি আশা করিনি এমনটা হতে পারে। আমার নাম সূচি খন্দকার, মোহাম্মদ হাসান খন্দকারের একমাত্র মেয়ে। মা ছোটবেলায় মারা যায়। বড় ফুপি আমাকে কোলে পিঠে করে মানুষ করেন। বড় ফুপির বিয়ের 6 বছর পর ওনার স্বামী মারা যায় টিবি রোগে আক্রান্ত হয়ে। ওনার কোনো ছেলে মেয়ে নেই। তারপর বাবা জোর করে আমাদের বাড়িতে নিয়ে আসেন। বড় ফুপি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন, আর বাবা আমাকে চোখে হারায়। শুধু আমার জন্য দ্বিতীয় বিয়ে করেননি। ফুপি অনেকবার বলেছিল, কিন্তু বাবা রাজি হননি। আমি ক্লাস 6-এ পড়ি। স্কুলে আমার একটাই বেস্ট ফ্রেন্ড, সে হলো রাজু। সে ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি। স্কুলে যাওয়ার সময় দুজন একসাথে যাই। তাই প্রতিদিন মোড়ের সামনে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করতে হয়। আজও তাই করছি, কিন্তু ওর আসার নামই নেই। এত দেরি হচ্ছে কেন? ওইদিকে রাজু স্কুল ড্রেস পরে মায়ের কাছে গিয়ে দাঁড়ায়। মা বলে, "কি রে, তুই রেডি হয়ে গেছিস?" রাজু বলে, "হ্যাঁ, আমাকে আজকে 5টা টাকা দেবে মা?" মা ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, "বাবারে, তোর বাবা কোনো রকম কৃষিকাজ করে সংসার চালায়। আজ খেলে কালকের চিন্তা। যা কামাই করে তা খরচা হয়ে যায়, বাঁচে কই?" তারপর শাড়ির আঁচলে বেঁধে রাখা 3 টাকা ছেলের হাতে দিয়ে বলে, "এটা দিয়ে তুই কিছু খেয়ে নিস।" রাজু মুখ কালো করে বলে, 3 টাকা দিয়ে কিছু হয়? সুচির বাবা ওকে ডেলি 20 টাকা করে দেয়। মা বলে, ওরা অনেক বড় লোক, 20 টাকা নিয়ে আসা কোনো ব্যাপার না। আর তুই একজন কৃষকের ছেলে, নুন আনতে পান্তা ফুরায়, সেটা মাথায় রাখতে হবে তো বাবা। রাজু বুঝতে পেরে বলল, ঠিক আছে মা, আমি আর কখনো 5 টাকা চাইবো না। তুমি যা দেবে তা নিয়ে চলে যাব। মা ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর রাজু স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মোড়ে আসতেই আমার সাথে দেখা। আমি বললাম, এই তোমার আসার সময় হলো? সে কখন থেকে ওয়েট করছি। রাজু বলে, একটু দেরি হয়ে গেল, এখন তাড়াতাড়ি চলো, তা না হলে ক্লাস শুরু হয়ে যাবে। এই বলে দুজন স্কুলের দিকে রওনা দিলাম। আমি আর রাজু একই স্কুলে একই ক্লাসে পড়ি, দুজনেই এবার ক্লাস 6-এ। আমরা দুজন পড়াশোনায় খুব ভালো। একসাথে স্কুলে আসি, একসাথে লাঞ্চ করি, ব্রেক টাইমে একসাথে খেলি। দুজনেই জোরের কবুতর বলা চলে। আমাদের মাঝে গভীর বন্ধুত্ব। প্রায় সময় বিকেলে আমি রাজুদের বাড়িতে যাই। রাজুও মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে। তবে আমাদের ফ্যামিলি এই নিয়ে কোনো বাধা সৃষ্টি করেনি। স্কুলে আমাদের সাথে রাজীব নামের একটা ছেলে পড়ে। তার বাবা এই এলাকার চেয়ারম্যান। ছেলে হিসেবে মোটেও ভালো না রাজীব। স্কুলে প্রায় সময় ছেলেদের সাথে ঝামেলা করে, মেয়েদেরকে চুল টেনে দেয়, মারে। ছোট বয়সে এমন, বড় হলে কেমন হবে আল্লাহ জানে। বেশিরভাগ আমার পিছনে পড়ে থাকতো, আমার সাথে খেলতে চাইতো, আমার বন্ধু হতে চায়, কিন্তু আমি পাত্তা দেই না। আমি জানি ও খারাপ ছেলে। একদিন আমার হাত ধরে বলে, চলো না সুচি, আমরা দুজন খেলি। সবসময় রাজুর সাথে খেলা করো, আমার সাথে খেললে দোষ কি? এই বলে খিলখিলিয়ে হেসে ওঠে। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তোর মতো খারাপ ছেলের সাথে আমি বন্ধুত্ব করব না। আমার বন্ধু রাজু আছে, রাজুই থাকবে। রাজীব রেগে গিয়ে বলে, রাজু তো গরিবের ছেলে। আমাকে দেখো, আমি চেয়ারম্যানের ছেলে। তোমার পাশে বন্ধু হিসেবে আমাকে মানায়, রাজুকে নয়। আমি বললাম, রাজু গরিব হলেও ও ছেলে হিসেবে ভালো, তোর মতো এত খারাপ না। আর কখনো আমাকে ডিস্টার্ব করবি না, প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করব। এই বলে চলে গেলাম। কিন্তু রাজীব শোনার পাত্র না। স্কুলে প্রায় সময় ডিস্টার্ব করতো। কখনো আমার চুল টেনে দিত, কখনো আমার বই ছিঁড়ে দিত, কখনো বা মারতো। রাজু আমাকে বলে, তুমি চাইলে রাজীবের সাথে ফ্রেন্ডশিপ করতে পারো। আমি বললাম, না, আমার বন্ধু হওয়ার যোগ্যতা শুধু তোমার আছে, ওই রাজীবের নেই। ও খুব খারাপ ছেলে, সবসময় সবার সাথে ঝামেলা করে, ওকে আমার একদম ভালো লাগে না। রাজু বলে, কিন্তু আমি বললাম, কোনো কিন্তু নয়, চলো আমরা খেলি। এভাবে চলতে থাকি দিন। রাজু আর আমি এখন ক্লাস 9-এ। এখনও আগের মতো আমাদের বন্ধুত্ব আছে, তবে আমরা মনে মনে একে অপরকে ভালোবাসি, কিন্তু কেউ কাউকে বলতে পারি না। আমি বলতে পারি না লজ্জায়। মেয়েরা ভালোবাসলেও প্রকাশ করে বলতে পারে না, কিন্তু রাজু, সে চাইলেই বলতে পারে। তার মাঝে একটাই সংকোচ, সে গরিব, আমি বড়লোক, তাই সে আমাকে ভালোবাসলেও প্রকাশ করে বলতে পারে না। মনের ভালোবাসা মনেই চেপে রেখেছে। প্রতিদিন বিকেলে আমি রাজুদের বাড়িতে যাই। রাজুর ছোট একটা ফুলের বাগান আছে, সেখানে বসে দুজন প্রায় গল্প করি। আমি গেলে রাজুর মা খুব খুশি হয়। নারকেলের নাড়ু সবসময় বানানো থাকে, আমি গেলেই আমাকে খেতে দেয়। আমার খুব পছন্দের তাই। এভাবে আরও কিছুদিন কেটে গেল, কিন্তু আমাদের ভালোবাসা মনে মনেই চলতে থাকে, কেউ কাউকে প্রকাশ করছি না। একদিন বিকেলে রাজুর ফুলবাগানে বসে আছি, দুজন পাশাপাশি। রাজু নীরবে আমার দিকে তাকিয়ে আছে, মুগ্ধ হয়ে শুধু আমাকেই দেখছে। আমি বললাম, অমন করে কি দেখছো? রাজু বলে, তোমাকে। আমি বললাম, কেন, এর আগে কি আমাকে দেখোনি? রাজু বলে, দেখেছি, তবে যত দেখি তত দেখতে মন চায়। আসলে তুমি দেখতে অনেক সুন্দরী, তাই। আমি একটু লজ্জা পেলাম, মাথা নিচু করে নিয়ে বললাম, আমার সৌন্দর্যটা তোমার চোখে পড়েছে, আর কিছু পড়ে না? রাজু বলে, আর কিছু মানে? আমি বললাম, তুমি কি কিছু বুঝতে পারো না আমি কি বলতে চাইছি?
রাজু বলে, আমি জানি তুমি কি বলতে চাইছো, তবে এটা কোনোদিনও সম্ভব না। আমি বললাম, কেন সম্ভব না? রাজু বলে, সুচি, তুমি কেন বুঝতে চাইছো না? আমি একজন কৃষকের ছেলে, ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়াতে পারি না। আমি বললাম, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি অনুভব করতে পারি তোমার ভালোবাসা। আমি তোমার কাছে আসলেই বুঝতে পারি তোমার ভালোবাসা আমাকে জানান দেয়, কানে কানে বলে যায়, সুচি, রাজু তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি কেন প্রকাশ করতে চাইছো না? রাজু বলে, কি করে করব বলো? তোমার আর আমার মাঝে অনেক বড় দেয়াল। কোথায় তুমি, কোথায় আমি? তোমার বাবা কোনোদিনও আমাদের ভালোবাসা মেনে নেবে না। সুচি, কিছু কিছু ভালোবাসা আছে, সেটা না প্রকাশ করাই ভালো। তাই আমাকে তুমি ভুল বোঝো না। আমার খুব রাগ হলো, কি করে ভুলে যাব? আমিও যে ওকে ভালোবাসি। মনের ভেতর তিলে তিলে গড়ে ওঠা ভালোবাসা ভুলে যাওয়া এত সহজ না। আমি বললাম, তুমি যত সহজে বলছো ততটা সহজ না ভুলে যাওয়া। তুমি আমাকে ভুলতে না পারলেও নিজের মনকে বেঁধে রাখতে পারবে, কিন্তু আমি পারবো না। আমার ভালোবাসা এত সহজে ভোলার নয়। রাজু বলে, বোঝার চেষ্টা করো, পরে আরও সমস্যা বাড়বে। আমি বললাম, পরেরটা পরে দেখা যাবে, বর্তমানটা বলো। রাজু মাথা নিচু করে বলল, না সুচি, জেনে শুনে আগুনে হাত বাড়াতে চাই না। আমাকে তুমি মাফ করো। আমি বললাম, তুমি একটা কাপুরুষ, ভালোবাসো অথচ প্রকাশ করতে পারছো না। একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে কিন্তু আমি নাওয়া খাওয়া সব ছেড়ে দেব। যতক্ষণ পর্যন্ত না তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনবো, তোমার সাথে দেখাও করব না। এই বলে চলে এলাম। পিছন থেকে রাজু অনেক ডেকেছে আমাকে। আমি জানি রাজু আমাকে না দেখে এমনকি কথা না বলেও থাকতে পারবে না, ও আসবেই আসবে। রাজুদের বাড়ি থেকে এসেছে আজ 4 দিন হলো। এই 4 দিন আমি স্কুলে যাইনি, রাজুদের বাড়িতেও যাইনি। নাওয়া খাওয়া সব বন্ধ। সেদিন আসার সময় বৃষ্টিতে খুব ভিজেছি, তাই সর্দি কাশি হয়েছে আমার। বিছানায় পড়ে আছি আজ 4 দিন। ওইদিকে রাজু ব্যাকুল হয়ে আছে আমার জন্য। এই 4 দিন আমাকে দেখেনি, ওর খুব দুশ্চিন্তা হচ্ছে আমাকে নিয়ে। থাকতে না পেরে বিকেলের দিকে আমাদের বাড়িতে আসে। ফুপি আম্মাকে জিজ্ঞেস করে আমি কোথায়। ফুপি আম্মা বলে, ওই দিন তোদের বাড়ি থেকে আসার সময় বৃষ্টিতে ভিজেছে। আজ 4 দিন সর্দি জ্বর, বিছানা থেকে উঠতে পারছে না, নাওয়া খাওয়া একদম ছেড়ে দিয়েছে। তুই একটু দেখ না বাবা, কিছু খাওয়াতে পারিস কি না? ফুপির মুখে এই কথা শুনে রাজু খুব কষ্ট পেল মনে। কিছু না বলে সোজা আমার রুমে চলে আসে। আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম। আমার মাথায় হাত রাখতেই আমি চোখ খুলে দেখি রাজু। আমি মুখ অন্যদিকে ফিরিয়ে বললাম, কেন এসেছো? রাজু বলে, রাগ করে আছো? আমি বললাম, তোমাকে বলবো কেন? রাজু বলে, আমার উপর রাগ করে শরীরের একই হাল করেছো কেন? আমি বললাম, সব কিছু জেনে শুনেও না জানার ভান করছো কেন? রাজু বলে, আমি তোমাকে ভালো না বাসলে তুমি এমন করবে? আমি বললাম, তোমার ভালোবাসা না পেলে নিজেকে শেষ করে দেব। রাজু আমার মুখ চেপে ধরে বলে, ছি, অলক্ষণে কথা বলতে নেই, এখন ওঠো খাবে। আমি বললাম, খাবো না, আগে বলো তুমি আমাকে ভালোবাসো? এমন সময় ফুপি আম্মা আমার জন্য খাবার নিয়ে আসে। খাবারগুলো রেখে তিনি চলে যান। রাজু বলে, এই তো খাবার চলে এসেছে, ওটো খেয়ে নেবে। আমি বললাম, আমি খাবো না। আমার অভিমান দেখে রাজু মুচকি হেসে বলে, ভালোবেসে যদি খাইয়ে দিই তাহলেও খাবে না? আমি বললাম, ভালোবেসে খাইয়ে দেবে, ভালো তো আর বাসবে না। রাজু বলে, ভালোবাসি তোমাকে, সত্যি ভালোবাসি। তোমার ভালোবাসার কাছে আমি হেরে যাচ্ছি। আমি হার মানলাম তোমার ভালোবাসার কাছে। আমি এই কথা শোনার সাথে সাথে উঠে রাজুকে জড়িয়ে ধরে বলি, আমিও তোমাকে ভালোবাসি। রাজু, তোমার ভালোবাসা দিয়ে আমাকে ভরিয়ে দাও। রাজু বলে, সব হবে, আগে তুমি কিছু খেয়ে নাও, দেখো শরীরের কি হাল করেছো। আমি বললাম, সব তোমার দোষ, আগে ভালোবাসলে কি আর এমন হতো, খাইয়ে দাও আমাকে। রাজু বলে, ভুল হয়ে গেছে ম্যাডাম, সরি। এই বলে রাজু আমাকে খাইয়ে দিল। আমি সুস্থ হতে আরও 4-5 দিন লাগলো। আমাদের ভালোবাসা দিন দিন আরও গভীর হতে থাকে। একদিন বিকেলে রাজুদের বাগানে বসে আছি। আমি আর রাজু পাশাপাশি বসে, রাজুর কাঁধে আমি মাথা হেলিয়ে দিয়ে কথা বলছি। ওই অবস্থায় রাজুর মা আমাদেরকে দেখে ফেলে, এমনকি আমাদের মাঝে হওয়া কথাগুলো শোনে। মনে মনে চিন্তায় পড়ে গেলেন ছেলেকে নিয়ে। সেদিন আমি চলে আসার পর রাজুকে বলল, এসব আমি কি দেখছি, আমি তোর থেকে এমন কিছু আশা করিনি। রাজু কিছু বুঝতে না পেরে বলল, তুমি কি বলতে চাইছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাজুর মা বলল, সুচির সাথে তোর কিসের সম্পর্ক? মায়ের মুখে এ কথা শুনে রাজু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাজুর মা আবার বলল, কি রে, চুপ করে আছিস কেন? সুচির সাথে তোর কিসের সম্পর্ক? রাজু মাথা নিচু রেখেই বলল, মা, আমি সুচিকে ভালোবাসি। রাজুর মা রেগে গিয়ে বলল, তুই কি ভুলে গেছিস তুই কার ছেলে? তোর বাবা কি করে? সুচির বাবা কোনোদিনও মেনে নেবে না এই সম্পর্ক। একটা কথা মাথায় রাখবি, তেল আর জল কোনোদিনও মিশে না। ঠিক তেমনি তোর আর সুচির মিলও হবে না। তাই বলছি, সুচিকে তুই ভুলে যা। তুই আমাদের একমাত্র সন্তান, আমরা চাই না তোকে হারাতে। এমন সময় রাজুর বাবাও এসে পড়ে। তারপর রাজুর বাবাও সব জানতে পারে। তিনিও রাজুকে না করে আমার সাথে মেলামেশা করতে, কিন্তু ততদিনে আমাদের ভালোবাসা বাঁধনহীন হয়ে আকাশে উঠছে।
এখন তাকে বেঁধে রাখা যাবে না। রাজু বলে, তোমরা আমাকে মারো কাটো যাই করো, কিন্তু সূচিকে ভুলে যেতে বলো না, ওকে ছাড়া আমি বাঁচব না। সবার বাধা অতিক্রম করেও আমাদের ভালোবাসা চলতে থাকে। একদিন পুকুর পাড়ে দুজন কথা বলছি, ঠিক তখনই চেয়ারম্যানের চামচা জহির আমাদের দেখে ফেলে, এমনকি আড়ালে দাঁড়িয়ে আমাদের সম্পূর্ণ কথা শুনে। মনে মনে ভেবে নেয় ব্যাপারটা চেয়ারম্যান সাহেবকে জানাতে হবে। চেয়ারম্যান সাহেব শুনেও কোনো গুরুত্ব দিলেন না। এভাবে দেখতে দেখতে এখন আমরা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছি। কিন্তু রাজীব এখন আমার পিছনে পড়ে আছে। সেও এখন আমাদের সাথে একই কলেজে ভর্তি হয়েছে, তবে আগে থেকে ওর স্বভাব চরিত্র অনেক খারাপ হয়ে গেছে। কলেজের এমন একটা মেয়ে নেই যাকে ও ডিস্টার্ব করে না। শুধু তাই নয়, রাস্তাঘাটেও মেয়েদের সাথে অশালীন ব্যবহার করে, কখনো কখনো মেয়েদের অন্যা ছিনিয়ে নেয়। রাজীব যতই খারাপ হোক, কিন্তু ওর নজর আমার উপর, সেই স্কুল থেকে। একদিন স্কুলের ক্যান্টিনে বসে আছি, রাজীব এসে আমার সামনে বসে। হঠাৎ আমার একটা হাত ধরে বলে, সুচি, সেই স্কুল লাইফ থেকে আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার চোখে অপ্সরা, তোমার সৌন্দর্য আমাকে পাগল করে দেয়, তোমার শরীরে ঘ্রাণ আমাকে ব্যাকুল করে তোমার কাছে টানে। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। প্রথমত আমি ওর কথা শুনে অবাক হলাম, তারপর হাত ছাড়িয়ে নিয়ে বললাম, আমি মরে গেলেও তোমাকে ভালোবাসবো না। তুমি একটা খারাপ ছেলে, আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। এই বলে ক্যান্টিন থেকে বেরিয়ে এলাম। তারপর রাজুকে সব খুলে বললাম। রাজু বলল, রাজীব চেয়ারম্যানের ছেলে, ওর বাবার অনেক ক্ষমতা, শুনেছি লোক হিসেবেও ভালো না। রাজীবের নজর যখন তোমার উপরে পড়েছে, তাই বলছি একটু সাবধানে থেকো। সেদিনের মতো কলেজ শেষ করে আমরা বাড়িতে চলে এলাম। রাজীব বাড়িতে এসে তার বাবাকে সব খুলে বলল। রাজীবের বাবার নাম আক্কাস মিয়া। ছেলের কথা শুনে আক্কাস মিয়া একটু গম্ভীর হয়ে গেলেন। রাজীব বলে, বাবা, তুমি যে করেই হোক সুচির সাথে আমার বিয়ে ঠিক করো, আমি ওকে বিয়ে করতে চাই। আক্কাস মিয়া বলল, তুই চিন্তা করিস না বাবা, আমি আজই সুচির বাবা হাসান খন্দকারের সাথে কথা বলবো। বাবার কথা শুনে রাজীব খুশি মনে বেরিয়ে গেল। আক্কাস মিয়া তার চামচা জহিরকে নিয়ে আমাদের বাড়িতে এলো আমার বিয়ের ব্যাপারে বাবার সাথে কথা বলতে। বিকেল টাইমে বাবা বাড়িতেই থাকে। চেয়ারম্যান সাহেবকে আমাদের বাড়িতে দেখে বাবা একটু অবাকই হলেন। বাবা বললেন, আরে চেয়ারম্যান সাহেব, হঠাৎ আমার বাড়িতে, কি মনে করে? আসুন, বাড়ির ভিতরে আসুন, বসুন। তারপর চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমাদের ড্রয়িং রুমে বসালো বাবা। বাবা বলল, তা হঠাৎ কি মনে করে আমার বাড়িতে আগমন শুনি? আক্কাস মিয়া মুখে একটা বাঁকা হাসি দিয়ে বলল, একটা প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি। বাবা বলল, কী প্রস্তাব? আক্কাস মিয়া বলল, আমার ছেলে রাজীব আপনার মেয়েকে খুব পছন্দ করে, এমনকি ভালোবাসে। তাই আমি দুজনের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আপনার কাছে। আমাদের কোনো কিছু দাবি নেই, আল্লাহর রহমতে সবই আছে আমার। বাবা মুচকি হেসে বলল, মাফ করবেন, এই বিয়েতে আমি সম্মতি দিতে পারছি না। কারণটা কি আপনি খুব ভালো করেই জানেন। আপনার ছেলের সুনাম এই এলাকা জুড়ে। তাই আমি জেনে শুনে নিজের মেয়েকে এমন ছেলের হাতে তুলে দিতে পারি না। এমনকি আমার মেয়েও আপনার ছেলেকে পছন্দ করে না। প্রায় সময় বাড়িতে এসে আপনার ছেলের নামে কমপ্লেন করে। আক্কাস মিয়া রেগে বলল, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। ভুলে যাবেন না আমি এই এলাকার চেয়ারম্যান। বাবা বলল, আপনি এই এলাকার চেয়ারম্যান হন আর যাই হন, তাতে আমার কি? আমি আমার মেয়ের বিয়ে দেব না আপনার ছেলের সাথে। আপনি এখন আসতে পারেন। আক্কাস মিয়া বলে, আপনার মেয়ে ধোয়া তুলসী পাতা না, কি কি করে বেড়াচ্ছে আমরা সে খবর রাখি। পাড়ার চঞ্চলের ছেলে রাজুর সাথে আপনার মেয়ে যে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে, সেটা এই এলাকার সবাই জানে। বাবা বলে, সুচি আমার মেয়ে, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, আপনার না। আমার মেয়ে কি করে বেড়াচ্ছে সেটা আমি দেখে নেব। আপনার মাথা কামাতে হবে না, আপনি এখন আসতে পারেন। বাবার কথা শুনে আক্কাস মিয়া রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলেন। বাবা মনে মনে ভাবলেন, চেয়ারম্যান সাহেব লোক হিসাবে ভালো না, কখন কি করে বসে ঠিক নেই, তার আগে আমাকে কিছু করতে হবে। এই ভেবে বেরিয়ে গেলেন রাজুদের বাড়ির উদ্দেশ্যে। রাজুদের বাড়ির সামনে এসে রাজুর বাবার নাম ধরে ডাকলো, চঞ্চল ভাই। আরে ও চঞ্চল ভাই, বাড়িতে আছো? কিছুক্ষণ পর চঞ্চল চাচা বেরিয়ে এলেন। আমার বাবাকে দেখে তিনি একটু অবাক হলেন। বললেন, আরে হাসান ভাই যে, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? প্রয়োজন থাকলে আমাকে ডেকে নিতেন। বাবা বলল, যে প্রয়োজনে এসেছি তার জন্য মেয়ের বাবাকে নিজে থেকে আসতে হয়। চঞ্চল কাকা মনে মনে ভাবছে, নিশ্চয়ই রাজু আর সুচির ভালোবাসার সম্পর্কের কথা জেনে গেছে, তাই এসেছে। চঞ্চল কাকা বলে, আমি জানি আমার ছেলে একটা অন্যায় করে ফেলেছে, তার জন্য আমি হাত জোর করে মাপ চাইছি। কথা দিচ্ছি আজকের পর থেকে রাজু সুচির থেকে দূরে থাকবে। দয়া করে ওর কোনো অনিষ্ট করবেন না। বাবা হেসে উঠে বলল, আরে আরে, তুমি শুধু শুধু টেনশন করছো। আমি এসেছি রাজুর সাথে সুচির বিয়ের প্রস্তাব নিয়ে। ওরা একে অপরকে ভালোবাসে, তাই আমি চাই ওদেরকে বিয়ে দিতে। চঞ্চল কাকা বাবার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। এত বড়লোক হয়েও এতটুকু অহংকার নেই। সত্যি মানুষ চেনা বড় দায়। বাবা বলল, আমাকে এভাবে দাঁড় করিয়ে রাখবে? এখন তোমার বেয়াই হতে যাচ্ছি, ঘরে নিয়ে বসাবে না? এই কথা বলে হেসে উঠল। চঞ্চল কাকা বলল, এটা হয় না ভাই, আমরা গরিব, সুজি মাকে এনে কোথায় রাখবো?
আমার ঘরে বউ হয়ে আসলে সারা জীবন কষ্ট করতে হবে। এটা সম্ভব না ভাই। বাবা চঞ্চল কাকার হাত ধরে বলল, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমার বিষয় সম্পত্তি টাকা পয়সা সবই তো সুচির। আমি সবকিছু ওদের দুজনের নামে লিখে দেব। তুমি আর অমত করো না, রাজি হয়ে যাও। চঞ্চল কাকা বলল, কিন্তু। বাবা বলল, কোনো কিন্তু নয়। আগামী শুক্রবার ওদের বিয়ে। যা আয়োজন করার আমি করব। কারণ চেয়ারম্যানের ছেলের নজর পড়েছে সুচির উপর। কখন কি অঘটন ঘটে যায় বলা যায় না। তাই বিয়েটা যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল। সেদিনের মতো কথা বলে বাবা চলে এলো। আড়ালে থেকে রাজু সব শুনেছিল। সে মনে মনে খুব খুশি, তার মনের মানুষকে নিজের করে পাবে বলে। এ ব্যাপারে আমি কিছুই জানি না। তবে চেয়ারম্যান যে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল তা আমি জানি। পরের দিন বিকেলে রাজু আমাদের বাড়িতে আসে আমার সাথে দেখা করতে। দেখে আমি মুখ গোমরা করে বসে আছি বারান্দায়। রাজু আমার পাশে বসতে বসতে বলল, কি হলো, মুখ গোমরা করে বসে আছো কেন? আমি সব কথা খুলে বললাম। রাজু মনে মনে ভাবছে আর হাসছে। নিশ্চয়ই সুচি এখনও জানে না ওর আর আমার বিয়ের কথা পাকা হয়েছে। ওকে একটু রাগানো যাক। রাজু বলে, ভালোই তো, তোমার সাথে ভালো মানাবে রাজীবকে। তুমিও বড় লোক, রাজীবও বড় লোক, বেশ ফাটাফাটি মানাবে। তা তুমি মুখ ভার করে বসে আছো কেন? তোমার তো খুশি হওয়া উচিত। আমি রেগে গিয়ে বললাম, ফালতু কথা কম বলো। আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করলে তোমাকে করব। তা না হলে নিজেকে শেষ করে ফেলবো। আমার মুখে এই কথা শুনে রাজু আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি নিজেকে শেষ করে দিলে আমার কি হবে? আমি কাকে নিয়ে বাঁচবো? অনেকদিন হলো তুমি আমাকে কিস করো না। আজকে একটা কিস দাও না প্লিজ। আমি ওকে ছেড়ে দিয়ে বললাম, আমি আছি আমার জ্বালায় আর উনি আছে কিস নিয়ে। আচ্ছা, তোমার কি কোনো টেনশন হচ্ছে না? রাজু বলে, বারে কিসের টেনশন? আমি জানি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। আমি বললাম, পরে যদি বাধ্য হয়ে বিয়ে দিয়ে দেয় তখন তুমি কি করবে? রাজু বলে, তখন আর কি, আমি কবজি ডুবিয়ে বিয়ের দাওয়াত খেয়ে তোমাকে আশীর্বাদ দেব, চলবে তো? আমি আর রাগ সামালতে পারলাম না। ওর চুল ধরে টানতে শুরু করলাম। রাজু বলে, উফ, লাগছে তো, ভুল হয়ে গেছে, আর বলবো না, ছেড়ে দাও প্লিজ। আমি ছেড়ে দিলাম। রাজু চুল ঠিক করতে করতে বলে, এভাবে কেউ চুল ধরে? ব্যথা পাইনি আমি। আমি বললাম, বেশ করেছি। এভাবে উল্টাপাল্টা কথা বললে আবার ধরবো। রাজু বলে, কি দজ্জাল মেয়েরে বাবা, কোথায় একটু আদর করবে তা না উল্টা মারছে। তোমার জন্য একটা সুখবর নিয়ে এসেছিলাম, কিন্তু এখন আর বলবো না। আমি বললাম, কি সুখবর? রাজু বলে, বলতে পারি, তার আগে আমাকে একটা কিস দাও, তারপর বলবো। বুঝতে পারলাম ও এমনি বলবে না, তাই কপালে একটা কিস করলাম। রাজু বলে, শুধু একটা, আরেকটা দাও না। আমি বললাম, কথাই আছে না, বসতে দিলে শুতে চায়। তুমিও ঠিক সেরকম, একটা কিস দিয়েছি, এখন আরও চাইছো। ঠিক আছে, দেব। আগে বলো সুখবরটা কি? রাজু বলে, বলবো? আমি বললাম, হ্যাঁ বলো। রাজু বলে, কাল রাতে তোমার বাবা আমাদের বাড়িতে গিয়েছিল তোমার আর আমার বিয়ের প্রস্তাব নিয়ে। এমনকি আমাদের বিয়ে ফিক্স হয়ে গেছে আগামী শুক্রবার। এবার বুঝলে সুখবরটা কি? রাজুর মুখে একথা শুনে আমি আত্মহারা হয়ে যাই। নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। কোনো কিছু না ভেবেই আমি রাজুকে জড়িয়ে ধরে কিস করতে থাকি। রাজু বলে, আরে হয়েছে হয়েছে, একটা কিস চেয়েছি, এতগুলো না। এখন সব দিয়ে শেষ করে দিলে বাসর রাতে কি দেবে? কিছু তোলা রাখো বাসর রাতের জন্য। আমি বললাম, সারা জীবন দিলেও শেষ হবে না, এতগুলো কিস জমিয়ে রেখেছি তোমার জন্য। রাজু রোমান্টিক সুরে বলে, শুধু কিস, আর কিছু রাখোনি? আমি বললাম, সব পাবে, আমি যে তোমার। এই বলে একে অপরকে জড়িয়ে ধরি। এখন শুধু অপেক্ষা আগামী শুক্রবারের জন্য। ওইদিকে রাজীব খবর পায় আমাদের বিয়ে হবে আগামী শুক্রবারে। সে এ বিয়ে কোনোভাবেই হতে দেবে না। যে করেই হোক রাজুকে আমার জীবন থেকে সরিয়ে দেবে। সে অনুযায়ী পাহারা দিতে থাকে। একদিন সন্ধ্যার সময় বিয়ের শপিং করে আমরা দুজন ফিরছিলাম। হঠাৎ দলবল নিয়ে